হ্যালো এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষায় ইংরেজি সাবজেক্টকে আরও স্মুথ করার জন্যই ধারাবাহিক আয়োজন টেস্ট পেপার সলভ সিরিজে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের তারেক ভাইয়া। কথা না বাড়িয়ে আজকের লেকচারটা হচ্ছে শহীদ আনোয়ার কলেজ ঢাকা, অর্থাৎ এর ফার্স্ট পেপার আমরা আলোচনা করব। ঠিক আছে, কি কি প্রশ্ন এসেছে টোটালি আমরা আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে দেখবা ক্লাসটা যখন করবা। বলতেছে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, আমরা নানা কারণে অর্থ ব্যয় করে থাকি। এবার খুলনা বিশ্ববিদ্যালয় এটার প্যাসিভ ভয়েস আসছে। এটা সাবজেক্ট স্পেন্ড ভার্ব মানি, তো মানি ইজ স্পেন্ড বাই আস ফর ডিফারেন্ট রিজন। আমরা নানা কারণেই অর্থ ব্যয় করি, এটা সামারির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। উই বাই ফুডস, একটু খেয়াল করো, উই সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, মনোযোগ দাও, কমা, পে ভার্ব প্লুরাল, খেয়াল করো, এন্টারটেইন ভার্ব প্লুরাল, ট্রাভেল ভার্ব প্লুরাল, হেল্প ভার্ব প্লুরাল, ঠিক আছে, এবং স্পেন্ড ভার্ব প্লুরাল, ইনভেস্ট ভার্ব প্লুরাল। একটা সাবজেক্টের, একটু খেয়াল করো, একটা সাবজেক্টের কতগুলো ভার্ব আমরা পেয়েছি, একটাই সাবজেক্ট এর কতগুলো ভার্ব আমরা পেয়েছি। সাবজেক্ট হচ্ছে উই বাই ফুড, আমরা খাবার কিনি। উই পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, আমরাই পে করি নানা সার্ভিসের জন্য। আমরা মানুষকে বিনোদন করি। উই ট্রাভেল, আমরা ট্রাভেল করি। উই হেল্প, আমরা হেল্প করি। উই ইনভেস্ট বিজনেস, আমরা বিজনেস ইনভেস্ট করি। উই স্পেন্ড মানি, আমরা স্পেন্ড করি। এই একই সাবজেক্টের কতগুলো ভার্ব চিন্তা করো, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাতটা ভার্ব নিয়েছে একটা সাবজেক্ট, এবং উই প্লুরাল ভার্ব প্লুরাল। তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে টাকা ব্যয় করি সেটার কথা বললো। প্রথম লাইনে বললো উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, আমরা নানা কারণে অর্থ ব্যয় করে থাকি। কোন কোন কারণে অর্থ ব্যয় করি সেই কথা বলেছে। খাবারে, জামা কাপড়ে, আমরা বিনোদনের ক্ষেত্রে, বিজনেস ইনভেস্ট ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে, অন্যকে সাহায্য করার জন্য, আর এইভাবেই স্পেন্ড মানি এভরিডে, প্রতিদিন ব্যয় করি। ঠিক এইটুকুর আলোকে আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, আমাদের ফার্স্ট প্রশ্ন এসেছে এই যে, একদম বই থেকে কিন্তু লেখা হয়েছে, খেয়াল করো। বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট আর সাম রিজনস পিপল স্পেন্ড মানি এভরিডে, প্রতিদিন। তাহলে কিসে কিসে ব্যয় করে? বাই ফুড, এন্টারটেইন পিপল, ট্রাভেল ফর ডিফারেন্ট প্লেসেস, ইনভেস্ট ইন বিজনেস, হেল্প ইন আদার্স, তাই না? ঠিক সেই কথাই লিখেছি। সাম কমন রিজনস নিয়ে আসা হয়েছে, কিছু কারণে, সাম কমন রিজনস, ভালো করে বুঝো। মাঝখানে আমরা একটা ক্লজ আনছি, ওয়াই পিপল, এখান থেকে ওয়াই পিপল স্পেন্ড মানি এভরিডে, কি লিখতে পারবে না বলো? এইটুকু একটা ক্লজ আনা হয়েছে। সাম কমন রিজনস বাক্যে সাবজেক্ট, এবং সাবজেক্ট প্লুরাল বিধায় ভার্বটি প্লুরাল করা হয়েছে, আর টু, তারপরে বই থেকে লেখা হয়েছে। সাম কমন রিজনস ওয়াই পিপল স্পেন্ড মানি এভরিডে, তাহলে এই ওয়াই পিপল স্পেন্ড মানি এভরিডে মাঝখানে একটি অ্যাডজেক্টিভ ক্লজ দেওয়া হয়েছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া হয়েছে। সাম কমন রিজনস ওয়াই পিপল স্পেন্ড মানি এভরিডে, আর টু, তারপরে প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। দেখো, বাই ফুডস অ্যান্ড ক্লোথস, একদম সাজানো। পে ফর সার্ভিসেস, এন্টারটেইন আদার্স, ট্রাভেল টু প্লেসেস, হেল্প দোজ ইন নিড, প্রয়োজনে কাউকে সাহায্য করা, আর ইনভেস্ট ইন বিজনেস, এমনকি ব্যবসার জন্য। লিখতে পারবা না? দেয়ার আর ম্যানি রিজনস বিহাইন্ড অফ ইট, এর পেছনে অনেক কারণ আছে। কি কারণ? আমরা বলছি পিপল স্পেন্ড মানি এভরিডে, লোকজন প্রতিদিন যে টাকা ব্যয় করে এর পেছনে অনেকগুলো কারণ আছে। দে আর টু, এভাবেও তুমি লিখতে পারো। কি এই পুরো প্রশ্ন কি? প্রথম প্যারাটা পড়েই এই প্রশ্নের উত্তর কিন্তু তুমি পেয়ে গেলা। আমরা সেকেন্ড প্যারাতে চলে আসি, তারপরে অংশে চলে আসি। কি বলছে? ইনফ্যাক্ট কখন বসে কানেক্টরসে? সত্য কথা হলে। স্পেন্ডিং ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, ব্যয় আমাদের জীবনের একটি অংশ, চরম সত্য, তাই কানেক্টরস হিসাবে ইনফ্যাক্ট বসেছে। ক্লিয়ার? স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এই ক্লজটা তৈরি হয়েছে, এটি সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল করো, অন হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যে সাবঅর্ডিনেট ক্লজটি বসে সেটি একটি নাউন ক্লজ। বলতেছি স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি,
অর্থাৎ ব্যয় আমাদেরকে সুখী অসুখী করতে পারে, এটা ডিপেন্ড করে কিভাবে, হাউ উই স্পেন্ড অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, কিভাবে আমরা টাকা ব্যয় করেছি আর কেনই ব্যয় করেছি, এর পেছনের কারণেই আমাদেরকে সুখী এবং অসুখী। তুমি একজন মানুষকে ডোনেট করলা, এটা তোমার মধ্যে এক ধরনের সুখ দিবে, প্রকট সুখ তোমার মধ্যে দিবে। বুঝতে পারছো? তাহলে আমরা এত সময় পর্যন্ত কি পড়েছি? উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন, আমরা নানা কারণে টাকা ব্যয় করি। এবং এখান থেকে আমরা একটা প্রশ্ন, কেন ব্যয় করি? উই বাই ফুডস, ক্লোথস অর এভরিডে এসেনশিয়ালস, ট্রাভেলস করতেছি আমরা, ইনভেস্ট ইন বিজনেস, হেল্প ইন নিড টু আদার্স, অন্যের সাহায্যের ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে। ঠিক আমরা সেই জন্যই লিখেছি। আমরা কেন, আমাদের প্রশ্ন এসেছে কেন আমরা অর্থ ব্যয় করি, আমরা বলতেছি সাম কমন রিজনস ওয়াই পিপল স্পেন্ড মানি এভরিডে। আর টু লেখার পরেই M2 is to R2 এর পরে ভার্বের বেস ফর্ম, এইগুলো আমরা লিখে দিয়েছি এই পর্যন্ত। বুঝতে পেরেছো? এবার বলতেছে when we spend money on things that we need and within our limit, যখন আমরা আমাদের সীমার মধ্যে, আমাদের প্রয়োজনে অথবা উইদিন আওয়ার লিমিট, আমাদের সামর্থ্যের মধ্যে খরচ করব, ইট ইজ গুড, এটি ভালো। আবার when it becomes a compulsive মানে বাধ্যবাধকতা, impulsive, obsessive, বুঝতে পারছো? কিন্তু যখন এটি বাধ্যবাধকতায় পরিণত হবে, it makes life stressful। তার মানে আমরা পাচ্ছি যখন আমরা when we spend within our limit, যখন আমরা আমাদের সামর্থ্যের মধ্যে খরচ করব, ইট ইজ গুড। বাট when, যখন ইট বিকামস কম্পালসিভ বিহেভিয়ার, এটি যখন একটি বাধ্যবাধকতা, খরচ করতেই হবে, না করলে এই বুঝি আমি শেষ, তখন এটা স্ট্রেসফুল হয়ে উঠবে। আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস মানে কারো সামর্থ্যের বাইরে, বিয়ন্ড আওয়ার লিমিট হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, অর্থাৎ অতিরিক্ত খরচ করলে কিছু, আমরা দেখি যতটুকু পড়েছি তার মধ্যে আমরা কোনো প্রশ্ন পাই কিনা। দেখো আমাদের প্রশ্ন করেছে এখানে বি নাম্বার, দেখো when is spending considered good and stressful according to the text, অর্থাৎ প্যাসেজ অনুসারে, টেক্সট অনুসারে স্পেন্ডিং কখন ভালো বলে বিবেচিত হবে, কনসিডার মানে বিবেচিত হওয়া, স্পেন্ডিং কখন ভালো বলে বিবেচিত হবে আর কখন চাপ, স্ট্রেস বলে বিবেচিত হবে। পড়েছো না? যখন মানুষ খরচ করবে তার সামর্থ্যের মধ্যে, তখন এটি ভালো। আর যখন মানুষ সামর্থ্যের বাইরে দিয়ে খরচ করবে, কম্পালসিভ ওয়েতে খরচ করবে, তখন এটি খারাপ। তাহলে কিভাবে লিখেছি দেখো, স্পেন্ডিং, এখান থেকে সাবজেক্ট নিয়েছি, স্পেন্ডিং, ভার্ব নিয়েছি, এই ভার্বটা এখানে চলে আসছে। স্পেন্ডিং ইজ কনসিডার্ড গুড কখন? when people, যখন মানুষ, buy things they really need and within their financial limit। পারবা না লিখতে? বলো। তাহলে আমরা এখান থেকে দেখো, স্পেন্ডিং ইজ কনসিডার্ড গুড, স্পেন্ডিং ভালো বলে বিবেচিত হবে কখন হবে? when people buy things, যখন মানুষ কিনবে, they really need or within their financial limit, এবং তাদের অর্থনৈতিক সামর্থ্যের মধ্যে। স্পেন্ডিং ইজ কনসিডার্ড গুড, স্পেন্ডিং ভালো বলে বিবেচিত হবে কখন? when people buy things they really need, যখন তাদের সত্যি লাগবে, and কি করবে? তারা ব্যয় করবে, they spend within their financial limit। on the other hand, spending is considered stressful, spending আবার spending is considered, গুড তো লিখলা, spending is considered stressful কখন? when it becomes compulsive এর পরিবর্তে আমি impulsive লিখেছি, behavior। কি লিখতে পারবা না? কখন? স্পেন্ডিং, মনে রাখো, স্পেন্ডিং ইজ কনসিডার্ড গুড, স্পেন্ডিং এ প্যাসিভে লেখা হয়েছে, স্পেন্ডিং কে ভালো বলে বিবেচিত হচ্ছে কখন? when people buy things they really need and কি করতেছে? spend within their limit, within their financial limit, তাদের অর্থনৈতিক সীমাবদ্ধতার অর্থাৎ সামর্থ্যের মধ্যে। আবার on the other hand, spending is considered stressful কখন? when it becomes an impulsive behavior। আই তো ভাওয়েল, ভুল লিখেছি বলবা না, an impulsive behavior, বইতে আছে এ কম্পালসিভ, একই কথাবার্তা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা চলে আসি, প্যাসেজ পড়তেছি, প্রশ্নও নিয়ে নিচ্ছি। এবার এই স্পেন্ডিং, আননেসেসারি ব্যয়, তোমার কিছু ব্যাড ইফেক্ট আছে। তো যখন কানেক্টরস, এই প্যাসেজটা কিন্তু ভালো করে পড়লে কানেক্টরসের একটা টাইপ শেষ হয়ে যায়। আগের লাইনে কি বললা? ব্যাড ইফেক্ট আছে। এটা তুমি কেন মানবা? তখন আমাকে বলবা না ভাই উদাহরণ দেন, কেমন ব্যাড ইফেক্ট? ফর এক্সাম্পল, এই যে, তাহলে কানেক্টরস হিসাবে
ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, ফর ওয়ান থিং কেন বসে উদাহরণ দেওয়াতে। ইট মে লিড, এটা তোমাকে লিড করবে, কোন দিকে লিড করবে? ঋণের দিকে, ফাইন্যান্সিয়াল রুইন, ধ্বংসের দিকে, অর্থনৈতিক ধ্বংসের দিকে, অথবা ঋণের দিকে নিয়ে যাবে। অ্যান্ড ফর অ্যানাদার, অথবা আরও অন্যান্য ক্ষতিকর কিছু হতে পারে। ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, দেখো না ঈদের সময় প্রায়ই গ্যাঞ্জাম বাদে বাসায়, প্রায়, আমি এটা অনেক খেয়াল করে দেখছি। হ্যাঁ, সেটা বাবার মধ্যে ছেলেমেয়ের মধ্যে, মানে নানাভাবে। সো পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে, আনহ্যাপি, অসুখ তৈরি করে। পিপল হু ওভার স্পেন্ড, ভালো করে দেখো, এই হু থেকে সাবঅর্ডিনেট ক্লজ এই পর্যন্ত, হু ওভার স্পেন্ড পর্যন্ত। আর এই পিপলের ভার্ব হচ্ছে আর। পিপল আর নেভার স্যাটিসফাইড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, মনে রাখবা। আর উইথ এর পরে একটা ক্লজ আছে, প্রিপোজিশনের পরে যে ক্লজ বসে সেটি নাউন ক্লজ। হোয়াট কেন বসেছে দেখেছো? প্রিপোজিশনের পরে ক্লজ ছিল, নাউন ক্লজ। হোয়াট কেন বসেছে? অনির্দিষ্ট হলে হোয়াট, আর নির্দিষ্ট হলে দ্যাট, ঠিক আছে? তাহলে যারা অতিরিক্ত ব্যয় করে ওই মানুষগুলো আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা কিছু আছে তা নিয়ে কখনোই তারা সন্তুষ্ট নয়। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা সবসময় ব্র্যান্ডের পেছনে ছোটে, এই যে এটা পোশাক টোশাকের ক্ষেত্রে, ফ্যাশন আইটেম, ডিজাইনার ক্লোথস এক্সেট্রা। ওভার আ পিরিয়ড অফ টাইম ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এবং সময়ের সাথে সাথে এটি একটি আসক্তিতে, নেশায় পরিণত হয়। বুঝতে পারছো? আসক্তিতে, হুইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেমস। তার মানে অতিরিক্ত ব্যয় থেকে আমাদের যদি প্রশ্ন হয় যে অতিরিক্ত ব্যয়ের ফলে কি কি ক্ষতি হতে পারে, তাহলে আমরা আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান মিনস, অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ এবং সামর্থ্যের বাইরের খরচ কি করতে পারে? মে লিড টু, লিড করবে কোন দিকে? ফাইন্যান্সিয়াল রুইন আর কি ডেপ্টের দিকে। বিসাইডস, এছাড়াও অতিরিক্ত খরচ ক্রিয়েটস অ্যান্ড সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করতে পারে। এটা দুইটা লাইন লিখলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখি এই রিলেটেড কোনো প্রশ্ন কি এই কলেজে এসেছিল কিনা। এ বি গিয়েছে সি নাম্বার। হোয়াট ক্যান হ্যাপেন ইফ সামওয়ান স্পেন্ড বিয়ন্ড দেয়ার মিনস বলেছে কিন্তু, অর্থাৎ কি ঘটবে ইফ সামওয়ান, যদি স্পেন্ড, তাহলে দেখো আমরা সামওয়ান হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, ঠিক নিয়েছে এভাবে। স্পেন্ডিং, ঠিক আছে, স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস, যে কোনো কারোর বাইরে যে যদি ক্যান লিড টু ফাইন্যান্সিয়াল রুইন, ডেপ্ট, আনহ্যাপিনেস, কি কি খরচ কি কি হবে? হ্যাঁ, ফাইন্যান্সিয়াল রুইন, ধ্বংস, ঋণ, পরিবারের মধ্যে অসুখ, কমা দিয়ে দিয়ে, সাইকোলজিক্যাল প্রবলেমস, অ্যাবাভ অল, সর্বোপরি ওভার স্পেন্ডিং মেক্স লাইফ স্ট্রেসফুল। লিখতে পারবে না? একদম। স্পেন্ডিং, শোনো, কি কি ক্ষতি করবে অতিরিক্ত খরচ? স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান মিনস মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন, কমা, ডেপ্ট, আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ অ্যান্ড সাইকোলজিক্যাল প্রবলেম। অ্যাবাভ অল, সর্বোপরি, আননেসেসারি স্পেন্ডিং মেক্স লাইফ স্ট্রেসফুল, জীবনকে করে তুলবে একদমই চাপময় করে তুলবে। লিখতে পারবে না? বলো। খুবই সরল কাজ কিন্তু। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, তিনটা প্রশ্ন আমরা দেখলাম। আচ্ছা, পরের অংশে, নাও ইট ইজ কনজিউমার আইটেমস আর ডিসপ্লেইড, অর্থাৎ দেখো কনজিউমার আইটেমস বাক্যের সাবজেক্ট, এটা নিজে নিজে ডিসপ্লে হয় না, অক্সিলিয়ারি ভার্বের পরে মূল ভার্বের থার্ড ফর্ম করেছে, অর্থাৎ প্যাসিভ। ইন স্টোরস, কোথায়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ ভোগ্যপণ্যগুলো এমনভাবে দোকানে সাজানো থাকে, অর ইন অ্যাডভার্টাইজমেন্ট ইন ওয়েজ দ্যাট, এমনভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, দে ক্রিয়েট, অর্থাৎ দে বলতে ওই পণ্যগুলো তোমার মধ্যে একটা অনুভূতি তৈরি করতেছে। তার মানে সাবজেক্ট যখন কাজ করতে পারে তখন অ্যাক্টিভ, দে প্লুরাল, ভার্ব প্লুরাল, ইমিডিয়েট নিড ফর দেম, এই বুঝি আমাকে কিনতেই হবে, তোমার মধ্যে তাৎক্ষণিক প্রয়োজনীয়তা বোধ করাবে। বিজ্ঞাপনগুলো হচ্ছে এমন। উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড, আমরা ক্রমাগত প্রলুব্ধ হই, টেম্পটেড মানে লোভী হয়ে ওঠা, প্রলুব্ধ হই, ঠিক আছে, প্রলুব্ধ হয়ে উঠতেছি ওইটা কেনার জন্য, আমার এটা কিনতেই হবে। ইউজ অর কনজিউম থিংস ইভেন হোয়েন উই ডোন্ট হ্যাভ আ জেনুইন নিড, এমনকি আমাদের নিড নাই তারপরেও বিজ্ঞাপনগুলো এমনভাবে মানে তোমার মধ্যে ওই অনুভূতিটা জাগ্রত করবে, ইভোক আ ফিলিং টু বাই, কেনার জন্য একটা অনুভূতি জাগ্রত করবে, দো, যদিও, ঠিক আছে, এর কোনো জেনুইন, জেনুইন নিড, কোনো প্রয়োজনীয়তা নেই, তারপরেও তোমার মধ্যে মনে হবে এটা যদি আমার থাকতো। উই অল নিড টু বি কেয়ারফুল হেয়ার, এখানে আমাদের সবাইকে কেয়ারফুল হইতে হবে। সেলস পারসন, দোকানে যারা বিক্রয় কর্মী থাকে তারা প্রায়ই এনকারেজ করবে, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে ভার্বের আগে যখন কানেক্টর চাইবে তখন এভাবে বিসাইডস, মোরওভার, মানে সরি, অলওয়েজ, রেগুলারলি, নর্মালি, এইগুলো ব্যবহার করবো। অফেন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কাস্টমারদেরকে উৎসাহিত করে টু বাই, কেনার জন্য,
বাই ফ্ল্যাটারিং, কিভাবে ফ্ল্যাট করে, এবং তারা বলে দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, দে উড সে এইটা আপনাকে খুব দারুণ হয়েছে, ইউ লুক সো স্ট্যানিং, হ্যাঁ। কিন্তু তোমাকে আসলে নেভার ফরগেট, ভুলে যাবা না, দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দেয়ার কাস্টমার, সকল কাস্টমারকে তারা একই কথা বলে। সো এমনভাবে তোমাকে বলবে মনে হবে তোমার জন্যই বলতেছে, বুঝতে পারছো? তখন তুমি যে ফ্ল্যাটার্ড হয়ে গেলা, পটে গেলা, হ্যাঁ, তখন কিনে ফেলতে পারো। এবং বলতেছে ইট ইজ বেটার নট টু বি পারসুয়েটেড বাই সাচ ওয়ার্ডস, এই ধরনের শব্দে প্ররোচিত হওয়ার কিছু নেই, এটা ভালো হবে। দে ইউজ দিস ওয়ার্ডস টু প্লিজ দ্য কাস্টমার্স, কেন? অ্যাজ, দেখো কিভাবে ডাবল কম্পারেটিভ হয়েছে, আর্টিকেল দি মোর কম্পারেটিভ এ কাস্টমার সাবজেক্ট বাইজ ভার্ব, আবার কমা দেখে দেখো হুবহু জিনিস বসেছে, আর্টিকেল দি হায়ার কম্পারেটিভ হায়ার, দ্য প্রফিট সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব, দেখেছো? দিস ইজ কল্ড ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ, আর্টিকেল দি এবং কম্পারেটিভের এই পুনরাবৃত্তিকে বলা হয় ডাবল কম্পারেটিভ। ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং, ওভার স্পেন্ডিং শুধু শপিং এর জন্যই ক্ষেত্রেই প্রযোজ্য না, ইট অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল, সাচ অ্যাজ ইটিং আউট, বাইরে খাবারটাও, বাইরে খেতে যাওয়াটাও ওভার স্পেন্ডিং। ম্যানি পিপল বাই টু ম্যানি আইটেমস, অনেক মানুষ অনেক খাবার কিনে, টু ইট ইন আ রেস্টুরেন্ট, দে ক্যান ইট অনলি সাম অফ দেম, খেতে পারে অল্পই, অ্যান্ড দ্য রেস্ট আর ওয়েস্টেড, বাকিগুলো নষ্ট করে, সব প্যাসিভে কিন্তু, ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্ব থার্ড ফর্ম দেখলেই বুঝবা প্যাসিভ। ইটস নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, এটি কোনো দায়িত্ববান আচরণ হতে পারে না। উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট, আমাদের কিনতে টাকা লেগেছে। আমাদের এখান থেকে একটা প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নটা যদি আমরা যাই, দেখো খেয়াল করো, হাউ ডু ম্যানি পিপল ওয়েস্ট ফুড, কিভাবে মানুষ অতিরিক্ত মানে খাবার নষ্ট করে, ইজ ইট গুড অর ব্যাড ম্যানার, এটা জানতে চাইছে। তাহলে মানুষ খাবার কিভাবে ব্যয় করতেছে? সো আমরা তখন শুরু করতে পারি যে নট অনলি শপিং, কেবলমাত্র শপিংই না, বাট অলসো ইটিং আউট, বাইরের খাবারটাও ইজ কনসিডার্ড অ্যাজ ওভার, মানে কি স্পেন্ডিং, অতিরিক্ত ব্যয় বলে বিবেচিত হয়। এবং কিভাবে করতেছে, এর আগে একটা লাইন তুমি লিখতে পারো, ম্যানি পিপল ওয়েস্ট ফুড বাই বাইং মোর আইটেমস অফ ফুড ইন আ রেস্টুরেন্ট দেন দে ক্যান কনজিউম, তারা যত খেতে পারে তার থেকেও বেশি নেই। সহজ কথা লিখতে পারবে না, ম্যানি পিপল, এখান থেকে সাবজেক্ট নিয়ে নাও, ম্যানি পিপল, ভার্ব নিয়ে নাও ওয়েস্ট, ডিউ তো ছিলই, ওয়েস্ট ফুড, তাহলে সাজাও, ম্যানি পিপল ওয়েস্ট ফুড, সরলভাবে অনেক মানুষ খাবার কি করে, নষ্ট করে, কিভাবে? বাই বাইং মোর আইটেমস অফ ফুড ইন আ রেস্টুরেন্ট দেন দে ক্যান কনজিউম, তারা যতটা কনজিউম করতে পারে তার থেকেও বেশি কেনার কারণে নষ্ট করে। তোমার কাছে জানতে চাইছে, আর এভাবেই দাস দ্য এক্সট্রা ফুড ইজ ওয়েস্টেড, অতিরিক্ত খাবার নষ্ট হয়, পারবা না লিখতে? ম্যানি পিপল ওয়েস্ট ফুড, কিভাবে? বাই বাইং ফুড, কোথায়? ইন আ রেস্টুরেন্ট, ওই যে মোর আইটেমস অফ ফুড, সহজ না? ম্যানি পিপল ওয়েস্ট ফুড বাই বাইং মোর আইটেম, কোথায়? প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, বাই বাইং মোর আইটেমস অফ ফুড ইন আ রেস্টুরেন্ট দেন দে ক্যান কনজিউম, তারা যতটা কনজিউম করতে পারে তার থেকে বেশি খাবার তারা কিনে। অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হচ্ছে? দ্য এক্সট্রা ফুড ইজ ওয়েস্টেড, অথবা দাস, আর এভাবেই কি করতেছে? দে আর, অথবা দ্য এক্সট্রা ফুড আর কি ওয়েস্টেড। এবার বলতেছে ইজ ইট আ গুড আর ব্যাড ম্যানার, অবভিয়াসলি ইট ইজ আ ব্যাড ম্যানার, এভাবে লিখবা, অবভিয়াসলি দিস ইজ আ ব্যাড ম্যানার অ্যান্ড নট অ্যাট অল রেসপন্সিবল অ্যাটিটিউড, এবং সর্বোপরি এটি কোনো দায়িত্ববান আচরণ হতে পারে না। এখান থেকে যদি প্রশ্ন এসে যায়, আমার মনে হয় না লিখতে না পারার কোনো কারণ আছে, ঠিক আছে? সো আমরা দেখে আসি পরবর্তী যে কনসেপ্ট আমরা পড়তেছিলাম এখানে। Young people in a shopping mall often look at an item on display and think, oh, I must this, এটা আমাকে লাগবে, ইয়াংদের ভাবনা, I really need this, আমার দরকারি। They may not have the money needed in their wallet, হ্যাঁ, দেখা যাচ্ছে তাদের ওয়ালেটে কোনো টাকাই নেই। So they use credit card, তারা ক্রেডিট কার্ড ব্যবহার করে, এটা খুব বাজে জিনিস, আমি নিজেই খুব লোন করে ফেলি, এই ক্রেডিট কার্ড ব্যবহার করে, বাট ইউজিং দেম ইজ লাইক টেকিং আ লোন, তাই না? ক্রেডিট কার্ড মনে হয় একটু পশ ভাব, হ্যাঁ, এরকম একটা, বাট এটা যে অ্যাকচুয়ালি ব্যাংক থেকে তুমি লোন নিচ্ছ, এটা মনের অজান্তে। আমি প্রতি মাসে আমার এরকম ঝামেলা হয়, হ্যাঁ, যে ও এখন তো টাকা লাগছে না, কিনে আনি, এরকম। কিন্তু পরের মাসে যে কেটে নিবে,
ইফ দে আর নট কেয়ারফুল, যদি তারা সতর্ক না হয়, কন্ডিশনাল সেন্টেন্স, দ্য লোনস ইনক্রিজ হুইচ মাইট লিড দেম টু আ ডেপ, যা তাদেরকে ঋণের ফাঁদে, ডেপ ট্রাফের দিকে নিয়ে যাবে। সামটাইমস চিলড্রেন ইনসিস্ট অন, তোমাদের কথা বলছে, তোমরা মাঝে মাঝে বাবা মাকে খুব জোর দাও, ইনসিস্ট অন বাইং থিংস, হ্যাঁ, দ্যাট দেয়ার প্যারেন্টস ক্যান নট পে উইদাউট স্ট্রেসিং দেয়ার বাজেট। অর্থাৎ তোমার বাবা মার ধরো এই মাসে 10,000 টাকা খরচের একটা পরিকল্পনা আছে, কিন্তু তুমি এমন কিছু একটা চায়ে বসাইলা, তখন তাদের স্ট্রেসিং দেয়ার বাজেট, অর্থাৎ তাদের বাজেট 10,000 থেকে না বাড়িয়ে উপায় নেই। এখন তুমি এই কাজ ক্যান করো, এর জন্য তোমার বন্ধু কালপ্রিটটা ওইটা হচ্ছে দায়ী। দিস মে হ্যাপেন বিকজ দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম। এসে বলবা বাবা মা আমার তো, আমার বন্ধুর এটা আছে, আমারও কিনে দাও। ঠিক আছে, ওই বন্ধুকেও পেটানো উচিত, তোমাকেও। ইটস নট ফেয়ার, এটা ঠিক না, বিকজ ইট বিকামস আ বার্ডেন। বাবা মার উপরে চাপ দিবা না, বুঝছো, বড় হচ্ছ, ফর দেয়ার প্যারেন্টস। কখনোই কিছু বলবা না, তোমার মনের মধ্যে লুকায় রাখবা তোমার সমস্ত না পাওয়া, সমস্ত অপ্রাপ্তি, সমস্ত অতৃপ্তি সব লুকায় রাখবা। এটা যখন তোমার হবে, ভালোভাবে ক্যারিয়ার গড়ো, পড়াশুনো করো, তোমার সেই অতৃপ্তিগুলি পূরণ করবা। বাবা মাকে চাপ দেওয়া যাবে না, বুঝতে পারছো? তুমি এই পৃথিবীতে নাও আসতে পারতে, তুমি লাভ মাহফুজে ছিলে, রুহের জগতে, সেখানে ঈশ্বরের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তুমি তোমার বাবা মাকে আশ্রয় হিসাবে স্বীকৃতি দিয়েছ। এটাই অনেক প্রাপ্তি, অনেক। তোমার জন্ম নাও হতে পারতো, বুঝতে পারছো না? কয়েক কোটি শুক্রাণুকে হার মানিয়ে তুমি পৃথিবীতে এসেছো, সেই বাপ মার কিছু বলা যাবে না, কোনোভাবেই বলা যাবে না। খেতে দিলে দিবে, না দিলে নাই, বুঝতে পারছো? উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইটের মতো প্রকৃতিকে বরণ করে নিবা, নিজে অর্জন করে নিবা, এটা হচ্ছে ব্যাপার। Come hither, come hither, come hither, here shall he see no enemy but winter and rough weather. তো এই যে প্রকৃতিকেই থেকেই তুমি নিবা, তোমার অতৃপ্তিগুলো তোমার, আর সব পেয়ে যাবা কেন, কিসের জন্য সব পাইতে হবে, সেটা তোমার ভাবতে হবে। সব পেয়েছি মানেই নষ্ট জীবন, তাই না? তো তোমার তো সব পাওয়ার দরকার নাই। খেয়াল করো, ফাইনালি ডোন্ট গেট ট্র্যাপড বাই দিস গ্লোসি অ্যাডভার্টাইজমেন্টস। প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন হয় যে তুমি যে অতিরিক্ত ব্যয় থেকে কিভাবে নিজেকে আসলে রক্ষা করবে, প্রথমে ইউ হ্যাভ টু কি করবা, অ্যাভয়েড এই গ্লোসি অ্যাডভার্টাইজমেন্ট, চাকচিক্য বিজ্ঞাপন অন টেলিভিশন অর দ্য ইন্টারনেটের, এইখান থেকে তোমাকে নিতে হবে, এটা এড়াই চলতে হবে। ইউ শুড রাদার আস্ক ইউর সেলফ, তোমার নিজের কাছে প্রশ্ন করবা, ডু আই নিড দিস, এটা কি আমার দরকার? দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং ইজ নট টু থিঙ্ক হোয়াট আই নিড। কিন্তু এইটা যদি তুমি প্রশ্ন করো, এই প্রশ্নটা যদি করো, আমি এটার সাথে একমত না। এই প্রশ্ন করলে তুমি কোনোদিন কেনা থেকে বিরত থাকতে পারবে না। ডু আই নিড দিস, এটা কি দরকার, এই প্রশ্ন করা যাবে না। তোমার প্রশ্ন করতে হবে, কারণ নিডের কোনো শেষ নাই। তোমার প্রশ্ন করতে হবে, ক্যান আই ডু উইদাউট ইট, আমি কি এটা ছাড়া চলতে পারবো কিনা, এইটা তোমার প্রশ্ন হবে। তাহলে আমরা বেস্ট ওয়েটা কি, খরচ কমানোর সবচেয়ে গ্লোসি অ্যাডভার্টাইজমেন্ট, ওই চাকচিক্য চোখ ধাঁধানো বিজ্ঞাপনগুলো কি করবা, এড়াই চলতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা লাস্ট প্রশ্নটা আমাদের এটাই ছিল মনে হয়, হাউ ক্যান ওয়ান কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং, কিভাবে একজন, তাহলে আমরা প্রথমে এভাবে লিখতে পারি, ওয়ান ক্যান কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং, কিসের মাধ্যমে, বাই অ্যাভয়েডিং, বায়ের পরে জেরান, বাই অ্যাভয়েডিং দ্য গ্লসি অ্যাডভার্টাইজমেন্ট কিসের, অন টেলিভিশন অ্যান্ড রেডিও। প্রথম ধাপ, ও আচ্ছা এখানে লিখছি আমি, দেখো, ওয়ান ক্যান কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং বাই অ্যাভয়েডিং দ্য গ্লসি অ্যাডভার্টাইজমেন্ট অন টিভি অর ইন্টারনেট, এটা একটা ধাপ। তারপর দেখো, সব ভার্বের আইএনজি দিয়েছি, প্রেজেন্ট পার্টিসিপল, ক্যান প্রেজেন্ট পার্টিসিপল করেছি, তোমাদের বারবার আমি বলেছি, কিন্তু একটা আইডিয়া শেষ হওয়ার পর আর কি করবে, ওই যে নিজের কাছে প্রশ্ন, তুমি কি বলবা, ডু আই নিড, এই প্রশ্নের মধ্যে আবার প্রশ্ন করতে পারবা না, পারবা না। সো কনসিডারিং দ্য নেগেটিভ অ্যাসপেক্ট অফ ওভার স্পেন্ডিং, এবং অতিরিক্ত ব্যয়ের নেতিবাচক ভাবনা মাথায় রাখতে হবে, যে ঋণ হয়ে যেতে পারি, এই ভাবনা। কন্ট্রোলিং দ্য ইম্পালসিভ নেচার অ্যান্ড কনসিডারিং দ্য নেসেসিটি অফ থিংস ওয়ান ওয়ান্টস টু বাই। ওকে, প্রশ্ন একটু কঠিন হয়েছে, এটা ভাষার লাস্টের দিকে সহজ করে দিচ্ছি। প্রথমে লিখবা, ওয়ান ক্যান কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং, যে কেউই তার স্পেন্ডিং এর অভ্যাসকে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, বাই অ্যাভয়েডিং দ্য গ্লসি অ্যাডভার্টাইজমেন্ট অন টেলিভিশন অর ইন্টারনেট, কমা, কনসিডারিং, বিবেচনা করবা মনে মনে, কনসিডারিং দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ ওভার স্পেন্ডিং, কমা, এরপরে আবার কি বিবেচনা করবা, কনসিডারিং দ্য নেগেটিভ ইম্প্যাক্ট তো করলাই,
কনসিডারিং দ্য নেসেসিটি অফ দ্য থিংস, ওই জিনিসের প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে, এটার উপরেই নির্ভর। এখানেই তুমি ফুল স্টপ দিয়ে দিতে পারো। আচ্ছা, এটা ছিল আমাদের প্যাসেজ। এখান থেকে দেখি এমসিকিউ কি আসছে। হাউ ডাজ সেলস পারসন এনকারেজ, কিভাবে এনকারেজ করে? ফ্ল্যাটারিং করে, তাই না? বাই ইউজিং ফ্ল্যাটার ওয়ার্ডস। এইটা আপনার জন্যই। হোয়াট হ্যাপেন, এই ধরনের প্রশ্ন আসলে তো পারবা, ভালো প্রশ্ন হয়নি। হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল অর্ডার টু মাস ফুড ইন রেস্টুরেন্ট? হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল অর্ডার টু, কখন কি ঘটে? সেই খাবার তো নষ্ট হয়ে যাবে। মাস অফ ইট গেটস ওয়েস্টেড, ওয়েস্ট হয়ে যাবে। হোয়াট ইজ দ্য রিস্ক অফ ইউজিং ক্রেডিট কার্ড? ঋণ হয়ে যাবে, যেটা আমি হই, এটা তো উত্তর আমি পারবই। গেটিং আউট অফ ডেট, এন্টারিং আ ডেট ট্র্যাপ, ঋণের ফাঁদে পড়ে যাবা। হোয়াই ডু সাম চিলড্রেন প্রেশার দেয়ার প্যারেন্টস, ওই যে তাদের বন্ধুদের আছে, দেয়ার ফ্রেন্ডস হ্যাভ দেম, এটা দেখা বাসায় এসে চিল্লাপাল্লা করে। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি, এটা এখানে বলতেছে কি মে আসলে কোন ভার্ব? তাহলে মে মেক আস হ্যাপি, মে ইজ আ কোন ভার্ব হিসাবে? পজিটিভ ভার্ব না, পজিটিভ ভার্ব না। তারপরে মেইন ভার্ব, মেইন বানান ভুল লিখেছে, ফাইনাইট ভার্ব। সো এইটা আসলে স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি, এখানে আসলে মে কোন ভার্ব হিসাবে বসেছে? মেক তো এখানে অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্ব এটা, তাহলে এটি একটি অক্সিলিয়ারি ভার্ব। সো এটা একটি ফাইনাইট ভার্ব হিসাবে আমরা নিতে পারছি, কারণ আসলে এটি অক্সিলিয়ারি ভার্ব বলে কোনো অপশন নেই আসলে। ওকে, আমরা প্রশ্নে চলে যাই। ওকে, এবার আমরা 2 নাম্বার প্রশ্নে আসি। দেখো 2তে কি বলতেছে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং। সবসময় মনোযোগ দিবা, শোয়িং কথাটি কোথায় লেখা আছে। এই শোয়িং এর পরে যা বলছে, কি বলছে? দ্য সিচুয়েশনস অফ অ্যাডোলেসেন্টস বয়েজ, তার মানে কিশোর বালকদের অবস্থা লিখতে বলতেছে। ওকে, হোয়েন অ্যাডোলেসেন্ট গার্লস, এটি গার্লসদের কথা, বাদ, আমরা এই প্যারাতে কোনো উত্তর পাবো না। ক্লিয়ার? ছেলেদের কথা বলতেছে এখান থেকে। দেখো, while the situation of adolescent boys is somewhat better, মেয়েদের তুলনায় ছেলেদের অবস্থা কিছুটা হলেও ভালো। many are vulnerable and lack, এইখান থেকে দেখো প্রথম উত্তর নিয়েছে lack power to make decision about their own lives, তোমার জীবন নিয়ে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, এইটা হচ্ছে তোমার প্রথম উত্তর করেছে। ওকে, আচ্ছা, অবস্থা দেখে নি। এরপরে ম্যানি বয়েজ হু আর, এখান থেকে দেখো আর, আর, তাহলে এটা ভার্বের কোন ফর্ম দিয়ে শুরু হয়েছে? আইএনজি, নাউন ফর্ম। তাহলে আর এর আইএনজি ফর্ম কি বলো? বিং। বিং আনাবল, বিং আনাবল টু গো টু স্কুল, স্কুলে যেতে অক্ষম, অনেকে স্কুলে যেতে পারছে না। আচ্ছা, তাহলে এটা 2 নাম্বার তথ্য হলো। দেখি আমরা অর এর পরে কি আছে? আর আনএমপ্লয়েড, এটিও ছেলেদের একটি অবস্থা। তাহলে আর মানে বিং, লিখে ফেলো, বিং আনএমপ্লয়েড, ছেলেদের অবস্থা কি? কিশোর ছেলেদের অবস্থা কি? 3টা হলো। রিমেইন আনঅ্যাওয়ার অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস, এটি একটি। তাহলে রিমেইন আছে, রিমেইনিং করে দাও, রিমেইনিং unaware of social or health issues। 4, ছেলেদের অবস্থা দেখে নি। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক অফ, কিসের ঝুঁকিতে আছে? বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, সো লিখে দাও, সাজানো আছে, বিং drawn into criminal activities। 1 2 3 4 5, আর একটা আছে, দেখি এই পর্যন্ত হয়েছে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজ টু, এই যে গেটিং এক্সপোজড টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, অ্যালকোহল, এই হচ্ছে ছেলেদের অবস্থা। এইরকম প্রশ্ন আসলে তো বাহা খুশি। বুঝতে পেরেছ?
এটি একটি নাউন ফ্রেজ ছিল, বাকিগুলো কিন্তু আমরা নাউন ফ্রেজে লিখেছি। নাউন ফ্রেজ কেমনে বুঝলাম? ভার্বের আইএনজি ফ্রম দিয়ে শুরু হয়েছিল। ক্লিয়ার? ছেলেদের অবস্থা কি? আচ্ছা, এইবার সামারি লিখব। সামারি হচ্ছে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ, একদম ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ। প্যাসেজের নির্যাসটা নিবা ডিরেক্ট ল্যাঙ্গুয়েজে। এই প্যাসেজটা আমরা কয়েকদিন আগেই পড়েছিলাম। দ্য ফেমাস, এই জন্য আমি একটু জোরে যাচ্ছি। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল বলছে হিউম্যান আর বাই নেচার সোশ্যাল অ্যানিমেল। তাহলে এইটুকু পর্যন্ত আমরা পেলাম মানুষ সামাজিক জীব। ক্লিয়ার? ধরো কিন্তু তাহলে প্রথম আইডিয়া নিলাম সামাজিক জীব নিয়ে আমি লিখবো। দেখো, সামাজিক জীব এভাবে না বুঝলে এরপরে বড় হবে না, ব্যাংক বিসিএস এ সময় ব্যাংক পরীক্ষায় বিসিএস প্রিসাইজ রাইটিং আসবে। সামারি আর প্রিসাইজ একই কথা, বাট সামারিতে টাইটেল লাগে না, প্রিসাইজ রাইটিংয়ে টাইটেল লাগে। প্রথম লাইনে পড়ে এটা বুঝেছো। হোয়াট হি মিন্ড ওয়াজ দ্যাট হিউম্যান বিংস বাই ইনস্টিং সিক কোম্পানি অফ আদার্স অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপ। ঠিক আছে, তার মানে মানুষ সম্পর্ক স্থাপন করতে চায়। মানুষ এই লাইনের আলোচ্য বিষয় তো বুঝতেছ, সম্পর্ক স্থাপন করতে চায়। আচ্ছা, দুইটা আইডিয়া পড়েছি। এরপরে বলছে মাস লাইক মোস্ট অ্যানিমেলস, অন্যান্য প্রাণীর মতোই। আবার আচ্ছা, আনলাইক অ্যানিমালস হাউএভার, যা হোক অন্য প্রাণীর মতোই ম্যানস রিলেশনশিপ, মানুষ সম্পর্ক স্থাপন করতে চায়। ক্যান চাই, কেন? এবার কেন? কারণ রিলেশনশিপ তাদেরকে একটা অস্তিত্ব দিচ্ছে এবং ইন্সপায়ার করতেছে টু ডু শিক্ষা। তুমি পড়াশুনো করলে পড়াশুনো কি তোমার একটা প্লেস, মানে পেশা, ওয়ার্ক প্লেস তোমার একটা পেশা, অথবা প্রফেশন, মানে সবই একটা পেশাতে। তার মানে আমরা পেয়েছি সামাজিক জীব হিসাবে মানুষ সম্পর্ক স্থাপন করতে চাই। তাহলে তুমি কি এইটুকু সমান তিনটা কথাই শেষ। অ্যাজ আ সোশ্যাল বিইং, সামাজিক জীব হিসাবে ম্যান ওয়ান্টস টু সিক কোম্পানি, মানুষ সঙ্গী সাথী খোঁজে কিসের জন্য? ফর ইমোশনাল, বলেছে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। লিখতে পারবা না? এখানে আনলাইক আছে, আনলাইক অ্যানিমেলস, অ্যানিমেলের মতোই। অ্যানিমেলের মতোই কি মানুষ? তুমি শুরু করো জাস্ট লাইক, জাস্ট অ্যাজ অ্যানিমালস, প্রাণীদের মতোই ম্যান কি করতেছে? এস্টাবলিশ রিলেশনশিপ, কিসের জন্য? ফর সাপোর্টিং দেয়ার কি প্রফেশন। ক্লিয়ার? এই প্যারা সমান কি বুঝো নাই? মানুষ, আমি আবার বলতেছি, আমি যদিও লিখে দিয়েছি, ওসব আমি লিখে দিয়েছি, এই যে এখানে লিখে দিয়েছি। কয় লাইন হয়েছে? 3 লাইন। বুঝো তাহলে কি প্রথম আইডিয়া কি ছিল? মানুষ সামাজিক জীব। অ্যাজ আ সোশ্যাল বিইং, সামাজিক জীব হিসাবে ম্যান ওয়ান্টস টু সিক কোম্পানি, মানুষ সঙ্গী সাথী খোঁজে। কেন? ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। জাস্ট লাইক আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীর মতোই ম্যান কি করতেছে? এস্টাবলিশেস রিলেশনশিপ, কিসের জন্য? ফর হিজ এক্সিস্টেন্স অ্যান্ড কি সাপোর্ট। হয়ে গেল প্রফেশনাল সাপোর্ট, শেষ। এবার এটাই সামারি। সামারি কতটুকু হবে, কি বাদ যাবে, এটা লেখকের নিয়ন্ত্রণে নাই। পৃথিবীর সমস্ত লেখক এই কথা বলছে। সামারি কি? সামারি টেলস দ্য স্টোরি, অন দ্য আদার হ্যান্ড থিম টেলস দ্য ট্রুথ। সামারি গল্পকে বলে যাবে, আর থিম হচ্ছে সত্যকে বলবে। তো গল্পে যা বলছে তাই বলাটাই হচ্ছে সামারি। আচ্ছা, এবার বলতেছে রিলেশনশিপস আর ডিফারেন্ট কাইন্ডস, সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট। তাহলে শুরুটা করো, আগে শুরুটা করো। তুমি বলতে পারো দেয়ার আর ম্যানি কাইন্ডস অফ রিলেশনশিপ ইনক্লুডিং ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট। ক্লিয়ার? এই রিলেশনশিপ কেমনে তৈরি হচ্ছে? ফর বাই ব্লাড অ্যান্ড ম্যারিজ। নিলা, খুব বড় জোর নিতে পারলা। আচ্ছা, এবার কিছু সম্পর্ক সামাজিক হতে পারে, ঠিক আছে? যেটা তোমার বন্ধু, দেখো এই প্যাসেজ তো পড়ানো হয়েছে, কোথা থেকে তৈরি হচ্ছে? ক্লাসমেটদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে। রিলেশনশিপ ক্যান অলসো বি ফার্স্ট ওয়ার্ক প্লেস থেকে, এবং সেটা কোথা থেকে? প্রফেশনাল থেকে সোশ্যালে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তুমি এখানে কি লিখলা? দেয়ার আর ম্যানি কাইন্ডস অফ রিলেশনশিপ, অনেক ধরনের কি রয়েছে? সম্পর্ক রয়েছে। যেটা কি? লাইক কি? ফ্যামিলিয়াল
There are many kinds of relationship including familial and intimate formed by কিসের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে ব্লাড অ্যান্ড ম্যারিজ ফুল স্টপ দিয়ে দাও এছাড়াও অনেক সম্পর্ক আছে সাম রিলেশনশিপস আর ইনহেরিটেড ফ্রম উৎপত্তি হয় কোথা থেকে বন্ধুদের কাছ থেকে ক্লাসরুম কি স্কুল না স্কুল থেকেই তো ক্লাসরুম আর টিচার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তাই না সামাজিক সংঘ অফিস ওয়ার্কপ্লেস তাই না ক্লাব মসজিদ মাদ্রাসা সেখান থেকেও তো গোরস্থানে ফুল দিতে যেও প্রেম হয়েছে লিও টলস্টয় লেখাতে গিয়েছে বুঝতে পারছো তাহলে এগুলো কি তুমি লিখবা যে সম্পর্কে উৎপত্তি হয় এগুলোর থেকে এগুলো কারা চায়ের দোকান টোকান এদের নাম কি সোশ্যাল অর্গানাইজেশনস বুঝতে পেরেছ কয় লাইন হইল 3 লাইনে শেষ 4 লাইন হয়েছে এত বড় একটা লেখা অ্যাজ এ সোশ্যাল বিইং ম্যান ওয়ান্টস টু সিক কোম্পানি মানুষ সঙ্গী সাথী খুঁজতে চায় কিসের জন্য ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট জাস্ট লাইক অ্যানিমালস প্রাণীদের মতোই ম্যানও কি করতেছে এস্টাবলিশেস রিলেশনশিপ ফর দেয়ার প্রফেশনাল সাপোর্ট তারপরে বলেছে দেয়ার আর মেনি কাইন্ডস অফ রিলেশনশিপ ইনক্লুডিং familial and intimate formed by blood and marriage full stop besides এছাড়াও some relationships are inherited from different social organizations তাহলে এই সব সোশ্যাল অর্গানাইজেশন বললে এই সব ক্লাসমেট টিচার স্কুল কলেজ ওয়ার্কপ্লেস সব চলে যাবে এবার বলতেছে লাস্টে একটা লাইন প্রাণীর সাথে মানুষের হিউম্যান বিংস এবং অ্যানিমেলসের সম্পর্ক হইতে পারে লিখতে পারবো না বলো সেই কাজটা আমরা লিখে দিয়েছি ওকে দেখো আমরা 4 নাম্বার প্রশ্নে চলে আসি ভালো করে বুঝো দ্য বে অফ বেঙ্গল এখান থেকে আমি চোখ সরাবো না লিঙ্কিং ভার্ব ভেরি ভালো করে বুঝো লিঙ্কিং ভার্ব ভেরি হচ্ছে অ্যাডভার্ব তাহলে এখানে একটি অ্যাডজেক্টিভ বসে যাবে The Bay of Bengal is very dash for Bangladesh. The Bay of Bengal is very বাংলাদেশের জন্য বঙ্গোপসাগর খুব গুরুত্বপূর্ণ আমরা আগে দেখে নিই খুব গুরুত্বপূর্ণ সো গুরুত্বপূর্ণর কোনো ইংরেজি আছে কিনা ইম্পর্টেন্স আছে কিন্তু এটা তো নাউন এখানে অ্যাডজেক্টিভ বসবে তাহলে কি হবে ইম্পর্টেন্ট ক্লিয়ার ইট প্রোভাইডস আস এটি আমাদেরকে দিচ্ছে উইথ আ ভাস্ট এই ভাস্টকে বলো অ্যাডজেক্টিভ বিশাল এ হচ্ছে আর্টিকেল তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ গ্যাপে বসে যাবে নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন ফর ফিশিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন ভালো করে বুঝো ইট প্রোভাইডস আস এটি আমাদেরকে দিচ্ছে বিশাল মাস এবং ট্রান্সপোর্টেশনের জন্য বিশাল কি দিচ্ছে বিশাল জায়গা দিচ্ছে এরিয়া নাউন দ্য বে ইজ রিচ সাবজেক্ট পাচ্ছ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ সমৃদ্ধ ইন প্রিপোজিশন তাহলে প্রিপোজিশনের পরে কি বসবে নাউন বসে যাবে কিন্তু রিসোর্সেস নিজেই একটি নাউন সো এখানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে বা নাউন বসলেও অ্যাডজেক্টিভ হয়ে যাবে লাইক ফিশ শ্রিম্পস কার্পস এগুলো কি এগুলো সব সামুদ্রিক উৎস ন্যাচারাল রিসোর্সেস নেচার কি আছে নাই তাহলে এটা মেরিন রিসোর্সেস এটি সব সামুদ্রিক সম্পদ অ্যান্ড ড্যাশ সাপোর্ট এবং কেমন সাপোর্ট দিচ্ছে আওয়ার কোস্টাল ইকোনমির ক্ষেত্রে এই যে মেরিন রিসোর্সেস দিচ্ছে রিচ ইন মেরিন রিসোর্সেসে সমৃদ্ধ অ্যান্ড ক্রাফটস ড্যাশ সাপোর্ট আওয়ার কোস্টাল ইকোনমি আমাদের উপকূলীয় অর্থনীতিকে সমর্থন দিচ্ছে কেমন ভাবে ওকে দেখো কিভাবে সলভ করি এই যে সাপোর্ট এইটা কিন্তু ভাইয়া ভার্ব এবং প্লুরাল তাহলে এটি সাবজেক্ট এই সাবজেক্ট আর ভার্বের মাঝে বসে যাবে রিলেটিভ প্রোনাউন তাহলে ফিশ শ্রিম্পস ক্রপস এগুলো কি বস্তু তাহলে বস্তু হলে রিলেটিভ প্রোনাউন কি হবে ওয়েজ দেখেছো কানেক্টরস দিয়ে সলভ করা হয়ে গেল প্রায়
ইট অলসো প্লেস আ মেজর রোল ইন, প্রেপোজিশনের পরে নাউন বসবে। যদি ভার্ব পেয়ে যাও তাহলে আইএনজি যোগ করে নাউন করবা। ট্রেড, ব্যবসাকে কি করবে, কি করতে, বাড়াতে সাহায্য করছে, তাহলে বুস্ট, ইন বুস্টিং ট্রেড। খেয়াল করো, দ্য পোর্টস অফ চিটাগং অ্যান্ড মংলা আর লোকেটেড অন ইটস, তাহলে ইটস কে বলো পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসবে। কোথায় অবস্থিত, এর তীরে অবস্থিত, তাই না? মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর এই বঙ্গোপসাগরের তীরেই অবস্থিত। হেল্পিং ইন ইম্পোর্ট অ্যান্ড, তাহলে অ্যান্ডের আগে যদি ইম্পোর্ট হয় তাহলে অ্যান্ডের পরে কি হবে, এক্সপোর্ট হবে। বিসাইডস, এছাড়াও দ্য বে অফ বেঙ্গল ইনফ্লুয়েন্সেস আওয়ার ওয়েদার, আমাদের ওয়েদারকে কি করতেছে, ব্রিঙ্গিং রেইন অ্যান্ড সামটাইমস, কখনো বৃষ্টি আনছে, অ্যান্ডের আগে বৃষ্টি, আবার কখনো ঝড় আনছে, সাইক্লোন আনছে, কখনো বৃষ্টি কখনো সাইক্লোনস। কিন্তু আগের লাইনে কি হচ্ছে, আমরা এক্সপোর্ট ব্যবহার করেছি, ম্যারিন ব্যবহার করেছি, শোর ব্যবহার করেছি, সাইক্লোনস হুইজ ব্যবহার করেছি, এরিয়া ব্যবহার করেছি। আবার চলে আসো, বলতেছে এছাড়াও দ্য বে অফ বেঙ্গল ইনফ্লুয়েন্সেস আওয়ার ওয়েদার, আমাদের ওয়েদারকে প্রভাবিত করছে বৃষ্টি এনে, বাই প্লাসের অন, বাই ব্রিঙ্গিং রেন অ্যান্ড সামটাইমস কজিং সাইক্লোনস। প্রপার ইউজ অ্যান্ড প্রোটেকশন অফ দ্য বে আর এসেনশিয়াল ফর আওয়ার, কি আওয়ার, দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে কি বসেছে, নাউন। তাহলে নাউনকে মডিফাই করবে কি, অ্যাডজেক্টিভ। কোন উন্নয়ন, জাতীয় উন্নয়নের কথা বলছে, ন্যাশনাল ডেভেলপমেন্টের কথা বলেছে। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে গ্যাপ পূরণ করতে হলে পার্টস অফ স্পিচ এবং ভোকাবুলারি লাগবে। পরের প্রশ্নে চলে যাও। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, ছোট, বাট ইট ইজ ডেন্সলি, আবারও দেখো বিভার্ব, অ্যাডভার্ব, তাহলে এখানে বসে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা লিঙ্কিং ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তো ডেন্সলি পপুলেটেড, এটা আমরা জানি, ভার্বের থার্ড ফর্ম যোগে অ্যাডজেক্টিভ করে দিলাম। ইট হ্যাজ ম্যানি প্রবলেমস ফর ইটস ড্যাশ পপুলেশন, তাহলে দেখো এখানে পপুলেশন নাউন, তাহলে নাউনকে মডিফাই করব অ্যাডজেক্টিভ। এর বিশাল জনগোষ্ঠী, হিউজ পপুলেশন। অ্যামং দ্যাম পোভার্টি, দারিদ্রতা ছাড়াও, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড, তাহলে দেখো পোভার্টি নাউন, আনএমপ্লয়মেন্ট নাউন, অ্যান্ড কনজাংশন, এখানেও বসে যাবে নাউন। ওকে, নাউন, নাউন, অ্যান্ডের আগে নাউনের সংখ্যা বেশি মানে অ্যান্ডের পরেও নাউন, এই সব কিছু মিলে প্লুরাল, তাই ভার্বটি হয়েছে প্লুরাল। তাহলে বাংলাদেশের তিনটা প্রধান মেজর কি, অ্যাডজেক্টিভের পরে নাউন, মেজর অ্যাডজেক্টিভ, এটা নাউন, মেজর প্রবলেমস। ঠিক আছে, তো কি কি মেজর প্রবলেমস, দারিদ্রতা, বেকারত্ব, আর কি নিরক্ষরতা, ইলিটারেসি, ইলিটারেসি। আচ্ছা, মোস্ট অফ দেম ডোন্ট নো, ক্লিপস্টোফেলের রয়েছে নো হাউ এর পরে টু প্লাস ভার্বের বেস ফ্রম বসে। নো হাউ খুব গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনেও আসে কিন্তু। নো হাউ, তারা লিখতে পড়তে জানে না। দ্য গভর্নমেন্ট হ্যাজ ড্যাশ স্টেপস, দ্য গভর্নমেন্ট পদক্ষেপ কি করেছে, পদক্ষেপ নিয়েছে, নিয়েছে। নেয়ার ইংরেজি কি, হ্যাভ হ্যাজ এর পরে ওই যে ওখানে হ্যাজ আছে, থার্ড ফর্ম করো, হ্যাজ টেকেন, টেকেন, এই যে হ্যাজ ওখানে রয়েছে, হ্যাজের পরে থার্ড। টু রিমুভ, কেন নিয়েছে, নিরক্ষরতা দূর করার জন্য। প্রাইমারি এডুকেশন হ্যাজ ড্যাশ মেড ফ্রি, প্রাইমারি এডুকেশন, দেখো বাক্যের, ভালো করে বুঝো, বাক্যের সাবজেক্ট, এরপরে হ্যাজ আছে, আমরা জানি হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম, সেই থার্ড ফর্মটা দেয়াই আছে, তাহলে এখন এখানে বিন বসবে। আমার কথা কি বুঝতে পেরেছো? এই হবে, ওই মেড দেখায় হ্যাজ মেড বসার কথা, বাট আরও গ্যাপ আছে, তাইলে আর কিছু করার নেই, হ্যাভ বিন, হ্যাজ বিন, মেড। বাট গভর্নমেন্ট সাবজেক্ট, ক্যান নট সলভ হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। কিন্তু সরকার ক্যান নট সলভ করতে পারছে না এই প্রবলেম। এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেককেই শুড লুক ফরওয়ার্ড টু, আগায় আসতে হবে। তার মানে সরকার এখন কি
একা, আমরা সবাই আগায় আসতে হবে। তার মানে সরকার একা কি পারছে না, অ্যালোন অ্যাডভার্ব, একা কি সলভ করতে পারছে না, এই জন্যই সবাইকে ডাকছে। এখানে অনেকে উত্তর করে দেয় স্টিল, এইখানে বাক্য শেষ হয়ে গেলে স্টিল বসালে যে গভর্নমেন্ট স্টিল ক্যান নট, এখনো পারছে না, দারুণ বাক্য। কিন্তু পরের বাক্যে তোমাকে প্রত্যেককেই ডাকছে, আগায় আসতে হবে, তার মানে এখানে আর স্টিল খাটে না তখন। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের কি করবা, আইএনজি ফর্ম করবা। দ্য কান্ট্রি ফ্রি করতে হবে, মুক্ত করবে। সো মুক্ত করবে কোথা থেকে করবে, থেকে কোথা থেকে, নিরক্ষরতা থেকে, তাহলে থেকে মানে ফ্রম। আর এইখানে কান্ট্রিকে তৈরি করবে, মেক করবে, মেকিং দ্য কান্ট্রি ফ্রি ফ্রম ইলিটারেসি। আশা করি বুঝতে পেরেছো পুরো কনসেপ্টটা, পুরো নাও। এবার আমরা চলে আসি রিয়ারেন্স। এই রিয়ারেন্স কি থেকে আসছে আমরা দেখি। দ্য ক্রো রিয়েলাইজড, ক্রো অনুধাবন করলো যে তার দোষ, এবং প্রমিস করলো, তার মানে সে কিছু একটা করছে, কোনো একটা ঘটনা ঘটেছে সে। তাহলে ঘটনা হলে কি হবে, ইভেন্ট। আর অনুধাবন কখন হয়, যখন পাঠককে কিছু শেখায়। তাহলে এই গল্পের নাম মোরাল বেসড ইভেন্ট, এই নামকরণ শিখতে হবে। মোরাল বেসড ইভেন্ট, নৈতিকতামূলক একটা ঘটনা। তো এই নৈতিক ঘটনামূলক কনসেপ্ট হতে হলে প্রথমে একটা সিচুয়েশন পরিস্থিতি, অর্থাৎ শুরু হলো, সেটা আনতে হবে। কোথা থেকে এসেছে আমরা দেখি। আমরা রিয়ারেন্সটা এখানে উত্তর লিখবো, হ্যাঁ এখানে লিখবো, ওকে। দেখি এখানে লিখবো, দুই, তিন, চার, পাঁচ, হয়ে যাবে, ওকে ঠিক আছে। তাহলে সিচুয়েশনটা কোথায় ঘটলো, এই যে ওয়ান্স আ ক্রো গট, ভালো করে আমরা দেখি, ওয়ান্স আ ক্রো, এই জায়গাটা আমরা ফার্স্ট কনসেপ্ট পাচ্ছি। ওয়ান্স আ ক্রো গট আ চান্স টু বি বিউটিফুল, একবার সুন্দর হওয়ার জন্য একটা কাক সুযোগ পেল। ভালো, যে নাম্বার, একটা কাক হচ্ছে সুন্দর হওয়ার জন্য সে কি পেল, সুযোগ পেল। ভালো করে বুঝি আমরা, এই সুযোগটা কি ছিল আসলে। Once a crow got a chance to be beautiful, সুযোগ পেল, সেই চান্সটা আসলে কি ছিল, সে কিছু, he took the feathers one by one and stacked them in among his own feathers, ঠিক আছে। ওকে, আই নাম্বার নিলাম, own feathers, he took the feathers, সেটা হয় না, হয় না, হয় না, এইটা হয় না। এই লাইন বুঝো ভালো করে। ওয়ান্স আ ক্রো গট আ চান্স টু বি বিউটিফুল, একটা কাক সুন্দর হওয়ার জন্য কি হলো, বিউটিফুল হওয়ার জন্য একটা সুযোগ পেল। সেই সুযোগটা কি ছিল, হি ফাউন্ড সাম বিউটিফুল ফেদার্স অফ এ পিকক, এইটা 8 নাম্বার। সে ময়ূরের কিছু কি পেল, ময়ূরের কিছু দারুণ পালক পেল। তো পাওয়ার পরে কি হবে, কোনো কিছু জঙ্গলের মধ্যে তুমি হুট করে পেলে, তোমার জন্য সেটা মূল্যবান, তখন তুমি আনন্দিত হবা। হি বিকেম ভেরি গ্ল্যাড, এফ নাম্বার। এরপরে ওই পালক নিয়ে তুমি তোমার অ্যাকশন শুরু করে দিবে না, পালকটা নিয়ে এসে কি করলো, হি টুক দ্য ফেদার্স ওয়ান বাই ওয়ান, সাজলো, আই নাম্বার, ঠিক আছে। সাজার পরে সে কি করবে, সাজার পরে তুমি সাজার পরে কি করো, আয়নাতে একটু দেখো না,
হি লুকড হিমসেলফ অ্যাট হিমসেলফ অ্যান্ড বিকেম গ্লাড, আনন্দিত হলো, প্রাউড, বিকজ, তাহলে ডি নাম্বার, ওয়াজ নো লঙ্গার আগলি লাইক আদার ক্রোস, এখন আর অন্য কাকের মতো তাকে বাজে দেখাচ্ছে না, কুৎসিত দেখাচ্ছে না। ঠিক আছে, এখন আর অন্য কাকের মতো তাকে আর কুৎসিত দেখাচ্ছে না। আচ্ছা, এরপরে সে তার যে কাজটা হলো সেই কাজটা আসলে কি, তারপর কি করলো? দেন হি মেড আপ হিজ মাইন্ড টু গো টু দ্য পিকক্স অ্যান্ড লিভ উইথ দেম, তারপরে সে সিদ্ধান্ত নিল এখন আর কাকের মধ্যে থাকবে না, ময়ূরদের মধ্যে যাবে, ওখানেই বসবাস করবে। ভালো, তো ওখানে চলে গেল। যাওয়ার পরে খেয়াল করো, ময়ূররা তো তাকে দেখলো, দেখা কোথায় হলো? এই জি নাম্বারে। তাকে দেখে ময়ূররা বুঝতে পারলো যে এইটা টাক এবং সেজেছে জিতে। তারপর তো উত্তম মাধ্যম দিবে, মাইট দিবে। তারপর ইতে দে অ্যাটাক দেম, আক্রমণ করলো এবং পুলড আউট, তাকে টেনে হিসড়ে বের করে দিল, ড্রভ হিম অ্যাওয়ে, ই নাম্বার। তখন সে কি করবে? তখন সে তার নিজের জায়গাতে ফিরে আসবে। when he returned to the crows, যখন সে কাকের কাছ দিয়ে ফিরে আসলো, তারাও তাকে বের করে দিল, সি নাম্বার, এটা সি হবে। এবং তখন সে তার অনুধাবন করলো, দ্য ক্রো রিয়েলাইজড হিজ ফল্ট অ্যান্ড প্রমিসড, আর কখনোই কোনো মিথ্যা এবং উচ্চাকাঙ্ক্ষা সে করবে না, এ নাম্বার। এটি ছিল এই গল্প, এটা একটা মোরাল বেসড ইভেন্ট। ওকে, আমরা চলে আসি পরের এই কবিতা, ডেডবেইট, ইমাম গাজ্জালির কবিতা। এটি একটি সুফিবাদী কবিতা, সুফিজম, সুফিবাদী কবিতা, ডেডবেইট। ভালো করে বুঝো এবং এখান থেকে আমরা থিম লিখব। সে আনটু ব্রাথন হোয়েন দে সি মি ডেড, সে বলো, আনটু ব্রাথন মানে ভাই ভাই, ব্রাথন মানে ভাই ভাই, ভাইদেরকে, ভ্রাতৃদ্বয়কে, যখন তারা আমাকে মৃত দেখবে, অর্থাৎ কবি মরে গেছে এবং বলছে, বক্তা বলছে, যখন তারা আমাকে মৃত দেখবে, অ্যান্ড উইপ ফর মি, আমার জন্য কাঁদবে যে আমার ভাই মরে গেছে, ল্যামেন্টিং, ল্যামেন্ট মানে বিলাপ করা, আর্তনাদ করা, এবং আর্তনাদ করবে আমার জন্য, ইন স্যাডনেস, এবং তারা যেন আমার জন্য কাঁদে, শোকে আমাকে স্মরণ করবে, আর্তনাদ করবে। থিঙ্ক ইয়ে আই এম দিস কর্পস, ইয়ে আট্টু বাড়ি, তোমাদের কি মনে হয় আমি এটা, এই লাশ আমি, আমাকে যে তোমরা যাকে কবর দিচ্ছ সেটা কি আমি? তাই কেঁদো না, ওটা আমি না। আমি, আই সোয়ার বাই গড, ঈশ্বরের কসম, দিস ডেড ওয়ান ইজ নট আই, ওই মৃতদেহটি আমি নয়। তাহলে আমরা যদি সামারি লিখি তখন আমি বলবো, দ্য পয়েট টেলস হিজ রিলেটিভস, তার আত্মীয়দেরকে বলতেছে, নট টু মর্ন, শোক করো না, কারণ ওই মৃত, বিকজ দ্য ডেড বডি ইজ নট আই, আমি নয়। আর সামারি এইভাবে লিখবো। থিম হচ্ছে, বুঝতে হবে একটু থিম কি। কই কি বলতেছে, আমার ভাইরা যখন আমাকে মৃত অবস্থায় দেখবে, আমার জন্য বিলাপ করবে, আমার জন্য কাঁদবে, ল্যামেন্টিং করবে। তোমাদের কি মনে হয়, থিঙ্ক হিয়ার আই অ্যাম দিস কর্পস, আমি ওই লাশ, আমি ওই মৃতদেহ কি আমি? ইয়া টু বারি, যাকে কবর দিচ্ছ সেটি কি আমি? আই সোয়ার বাই গড, আমি ঈশ্বরের কসম কেটে বলছি, দিস ডেড ওয়ান ইজ নট আই, এই মৃতদেহটি আমি নই। আই ইন দ্য স্পিরিট অ্যাম, আমি আত্মা, অ্যান্ড দিস মাই বডি, এটা কেবলমাত্র আমার শরীর। এবং মাই ডুয়েলিং ওয়াজ মাই গার্মেন্ট ফর আ টাইম, এবং কিছু সময়ের জন্য, খেয়াল করো, আমি কিছু সময়ের জন্য পরিধান করা বাসস্থানের মতো এক পোশাক। আই এম আ ট্রেজার, আমি গুপ্তধন। হেডেন আই ওয়াজ বেনেথ, যার নিচে লুকিয়েছিলাম। দিস ট্যালিসম্যান অফ ডাস্ট, ওই মাটির তাবিজের মতো, হোয়ার ইন আই সাফার্ড, যেখানে আমি ভুগেছি। এই জন্যই মরে গেলে বলে রেস্ট ইন পিস, মৃত্যুই মুক্তি। আর এটা হচ্ছে আমি, এই জামা, কিন্তু এর ভেতরে যেটা লুকিয়ে আছে সেটা আত্মা। কবি আত্মাকে তুলনা করেছে, আমি স্প্রিট, আমি আত্মা। আত্মাকে বলেছে আমি ট্রেজার,
আমি গুপ্তধন, আমাকে ওই মাটির তাবিজের মতো যেভাবে মাটির তাবিজের মতো লুকায় থাকে। তাহলে এই পর্যন্ত আমরা কি পড়েছি? এই পর্যন্ত আলোচ্য বিষয় কি ছিল? এই পর্যন্ত আলোচ্য বিষয় ছিল যে এখানে কবির মৃত্যু হয়েছে, কিন্তু এই বাহ্যিক এই দেহ সে না, সে হচ্ছে আত্মা। একটা ট্রানজিশন হয়েছে। আমরা যদি থিম লিখি, মানুষ আসলে শরীর নয় বরং আত্মা, এটাই হচ্ছে থিম। মৃত্যু কোনো শেষ নয় বরং মুক্তি। আচ্ছা, প্রথম আলোচ্য 1 নাম্বার কনসেপ্ট এটা, মানুষ আসলে শরীর নয় বরং আত্মা, ঠিক সেটাই লিখেছি। হিউম্যান এক্সিস্টেন্স ইজ নট কনফাইন্ড টু দ্য ফিজিক্যাল বডি, মানুষের অস্তিত্ব ফিজিক্যাল বডির মধ্যে আবদ্ধ নয়। রাদার দ্য ট্রু লাইস, বলতেছে দ্য ট্রু আইডেন্টিটি, সত্যিকারের পরিচয়, লাইস ইন দ্য সোল। লিখতে পারবা না? হিউম্যান এক্সিস্টেন্স ইজ নট কনফাইন্ড, বলতেছে আমার ভাইদেরকে বলো যারা আমার জন্য বিলাপ করছে, আই সোয়ার বাই গড, ঈশ্বরের কসম আমি এটা নয়। আই এম দ্য ট্রেজার, আই এম দ্য কি পার্ল, আমি আত্মা, আমি মুক্ত, আমি গুপ্তধন। আমাকে তাবিজের মতো, গার্মেন্টসের মতো পোশাক দিয়ে আমাকে আবদ্ধ, যেখানে ওয়েরিং আই সাফার্ড, আমি ভুগেছি এতদিন, এখন আমি মুক্তি পেয়েছি। প্রথম লাইনের আলোচ্য, প্রথম যে স্ট্যান্ডার আলোচ্য বিষয় ছিল হিউম্যান এক্সিস্টেন্স, মানুষের অস্তিত্ব। খুব স্বাভাবিকভাবে শুনবা কিন্তু, হিউম্যান এক্সিস্টেন্স, মানুষের অস্তিত্ব ইজ নট কনফাইন্ড উইদিন ফিজিক্যাল বডি, শরীরের মধ্যে, বাহ্যিক শরীরের মধ্যে আবদ্ধ নয়। রাদার, বরং এটি কি, ইট দ্য ট্রু আইডেন্টিটি, সত্যিকারের আইডেন্টিটি লুকিয়ে আছে ইন দ্য সোল, আত্মাতে। Human existence is not confined within the physical body, rather true identity lies in the soul. লিখতে পারবা না? সহজ কথা। আর body serve as a only temporary shelter that binds the soul for a limited time, যা আত্মাকে সামান্য সময়ের জন্য বেঁধে রাখে। এটাই তো বডিকে কি বললো? গার্মেন্টস। বডিকে কি বললো? তাবিজ বললো। এই জন্য বলতেছে দ্য বডি সার্ভস ওনলি অ্যাজ আ টেম্পোরারি। সামারি হলে লিখবো যে ইউজিং, কি কি ব্যবহার করেছে, এভাবে কবিতার ভাষা নিতে পারবো। কিন্তু সামারি থিম হচ্ছে একদমই ইনডিরেক্ট, থিম হচ্ছে ইমপ্লিসিট আইডিয়া, ভেতরের কনসেপ্ট, সত্য কি সেটা তুলে ধরা। এবং বলতেছে দ্য বডি সার্ভস ওনলি অ্যাজ আ টেম্পোরারি শেল্টার, শরীর কেবলমাত্র একটা কি টেম্পোরারি শেল্টার, দ্যাট বাইন্ড, যা বেঁধে রাখে, দ্য সোলকে, কাকে? সোলকে। কত সময়? ফর আ লিমিটেড টাইম, খুব সামান্য সময়ের জন্য। তাহলে এক শুরু থেকে প্রথম স্ট্যান্ডার আলোচ্য বিষয় কি? হিউম্যান এক্সিস্টেন্স ইজ নট কনফাইন্ড উইদিন দ্য ফিজিক্যাল বডি, রাদার, বরং কি হচ্ছে, দ্য ট্রু আইডেন্টিটি লাইস ইন দ্য সোল, সত্যিকারের পরিচয় লুকিয়ে রয়েছে অন্তর্নিহিত আত্মার মধ্যে। এই ফিজিক্যাল বডি কি বলো? অ্যাজ এ টেম্পোরারি শেল্টার, এটি মাত্র একটা ক্ষণস্থায়ী একটা আশ্রয়, দ্যাট বাইন্ডস দ্য সোল ফর আ লিমিটেড টাইম, যা অল্প সময়ের জন্য আত্মাকে বেঁধে রেখেছে। এবার সেকেন্ড স্ট্যান্ডাতে চলে আসো। আই এম আ পার্ল, কবি বলতেছে আমি মুক্ত। আ শেল ইমপ্রিজন মি, আমাকে তো কারারুদ্ধ করে রেখে দিয়েছিল এতদিন। বাট লিভিং ইট অল ট্রায়ালস আই হ্যাভ লিভড, আই এম আ বার্ড, আমি পাখি। আত্মাকে সে কখনো মুক্ত বলেছে, কখনো পাখি বলেছে, কখনো ট্রেজার বলেছে, কখনো, ঠিক আছে, অ্যান্ড দিস ওয়াজ ওয়ান্স মাই কেজ, আর এই শরীরকে বলল খাঁচা। বাট আই হ্যাভ ফ্লোন, আমি উড়ছি। লিভিং ইট অ্যাজ আ টোকেন, আর রেখে যাচ্ছি দেহ নামক এই স্মৃতির স্মারক। এটা একটা স্মারক, দেখো না জাদুঘরে স্মারক থাকে, এই অমুক রাজার পোশাক, কিন্তু রাজা নাই, আর আত্মা নাই, পোশাক আছে। I praise God who hath set me free, আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাকে মুক্ত করলো। তার মানে মৃত্যু শেষ না, মৃত্যু একটা ট্রানজিশন, মৃত্যুর মধ্যে দিয়ে, এই ট্রানজিশন, এটা মৃত্যু, এই মৃত্যুর মধ্যে দিয়ে সত্যিকারের মুক্তি, এবং ঈশ্বরকে এই মুক্তির জন্য, এই জন্য আমরা বলছি রিপ, রেস্ট ইন পিস, এমনি এমনি আসে নাই, মৃত্যুর মধ্যে দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে আমাকে ফর মি ডুয়েলিং, এবং আমার জন্য একটি হ্যাভেনলি হাইট, স্বর্গ রেখেছে। সরল কথা, একদম
ঠিক সেই কথা লিখে শেষ করেছি। দেহ অস্থায়ী খোলস, আত্মা আসল সত্তা, মৃত্যুর পর মুক্ত হয়। দেখো, খেয়াল করো সেই কনসেপ্ট, ডেথ ডাজ নট সিগনিফাই অ্যান এন্ড। মৃত্যু কখনো শেষকে দেখে না, বাট আ রিলিজ ফ্রম আ ওয়ার্ল্ডলি সাফারিং অ্যান্ড লিমিটেশন। বলো না, আমাকে ট্যালিসম্যান অফ ডাস্ট ওয়ারিন আই সাফার্ড, ওই মুক্তি, ওই ভোগান্তি থেকে মুক্তি দিচ্ছে। কনসেপ্ট বুঝো। যেমন আমার মা প্রায় এসে আমাদের বলে যে তোর বাপের কাছে এসে জীবনে সুখ পেলাম না। মানে সে কেন এনে সুখ খুঁজবে কেন? আমাকে এইখানে কেন পাঠালো? আমার আদি পিতা আদম আলাইসাল্লাম, সে কি করলো? তার স্বর্গের প্রোটোকল ভাঙলো, গন্ধম খেয়ে তাকে পৃথিবীতে পাঠালো। সরল হিসাব বুঝো। তুমি যদি এই রাষ্ট্রের প্রোটোকল ভাঙো, তোমার কই পাঠাবে? কারাগারে। ঠিক সে বেহেস্তের প্রোটোকল ভেঙেছে, রুলস রেগুলেশন ভেঙেছে, তাকে কারাগারে পাঠাইছে। পৃথিবী একটা কারাগার। এই কারাগারে এসে তুমি বলতেছো আমি তো সুখ পেলাম না। কি পরিমাণ উচ্চমার্গীয় গদ্ধব হইলে তুমি এই কথা বলতে? এখানে তুমি কেন সুখ খুঁজতে যাবা? কারাগারে তো সুখ নেই। এই কারাগার থেকে মুক্তি হবে মৃত্যুর মধ্যে দিয়ে। এই জন্যই বলতেছে ডেথ ডাজ নট সিগনিফাই আ এন্ড। মৃত্যু কখনোই শেষ না, বাট আ রিলিজ ফ্রম ওয়ার্ল্ডলি সাফারিং অ্যান্ড লিমিটেশন। পৃথিবীর এই ভোগান্তি থেকে মুক্তি, আর রিলিজ। ডেথ ডাজ নট সিগনিফাই অ্যান এন্ড, বাট ইট রিলিজেস, বাট আ রিলিজ, একটা রিলিজ করবে ফ্রম ওয়ার্ল্ডলি সাফারিংস থেকে, এবং তোমারে কই নিয়ে যাবে? থ্রু দিস ট্রান্সফরমেশন, এই রূপান্তরের মধ্যে দিয়ে দ্য সোল অ্যাটেইনস, কি নেবে? ফ্রিডম অ্যান্ড রিচেস আ হায়ার স্পিরিচুয়াল স্টেজ। লিখতে পারবে না? তাহলে আমরা আবার শুরু করি। আমাদের আলোচ্য বিষয় কি হচ্ছে? বলতেছে আমাদের মূল কনসেপ্ট যে হিউম্যান এক্সিস্টেন্স ইজ নট কনফাইন্ড উইদিন ফিজিক্যাল বডি, রাদার ট্রু আইডেন্টিটি লাইস ইন কোথায়? সোল। আত্মার মধ্যে সত্যিকারের পরিচয় লুকিয়ে থাকে। এই যে ফিজিক্যাল বডি, এটা ইজ আ টেম্পোরারি শেল্টার দ্যাট বাইন্ডস দ্য সোল ফর আ ফিউ মোমেন্টস, কিছু মুহূর্তের জন্য আর লিমিটেড টাইমের জন্য বেঁধে রাখে। ডেথ ডাজন্ট সিগনিফাইস, মৃত্যু কখনোই সিগনিফাই অ্যান এন্ড, শেষ না, বরং কি? বাট আ রিলিজ, এটি একটি মুক্তি। বুঝতে পেরেছো কনসেপ্টটা? সেটাই বলছে। কোথা থেকে মুক্তি পাবা? এই পৃথিবীর জঞ্জাল থেকে, ফ্রম ওয়ার্ল্ডলি সাফারিং থেকে মুক্তি পাবা। এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারো। থ্রু দিস ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়েই সোল কি করে? অর্জন করে। অ্যাটেইন মানে অর্জন করা। তুমি তোমার মতো নিতে পারো। অর্জন করে স্বাধীনতা এবং পৌঁছায় হায়ার স্পিরিচুয়াল স্টেটে। ঠিক আছে? কবিতা কিন্তু আসবে, এটা আমি বলে দিচ্ছি। এটা 90% আসার সম্ভাবনা আছে। কিভাবে থিম লিখতে হয় বুঝো একটু। হ্যাঁ, কবি বলেছে, এ বলেছে, তা বলেছে, এসব কথা লিখতে হয় না, পাপ হয়। সবাই ভালো থাকবা, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। আল্লাহ হাফেজ।